সঙ্গে বিএনপির বৈঠক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা, যমুনায় জামায়াতের প্রতিনিধি দল। উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করায় উদ্বিগ্ন অন্তর্বর্তী সরকার, একনেকে 12,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন। আরেকটি 1/11 আশঙ্কা করছে এনসিপি, গণহত্যার বিচার সহ জুলাই সনদ সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে ঘোষণার দাবি। এবং এলডিসি উত্তরণে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতা বড় বাধা, পুঁজিবাজার ধ্বংসের জন্য রাজনৈতিক সিন্ডিকেটে লুটপাটকে দোষারোপ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। আওয়ামী লীগের আমলে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সংকট কাটাতে দ্রুত নির্বাচন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির আরও 3 সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। দর্শক, এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মিসবাহ রহমান। মিসবাহ, বৈঠক নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি আসলে বলছিলেন যে আজকে কিন্তু যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল একটি সাক্ষাৎ করে, যেখানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্ব দিয়েছেন এবং সেই সাক্ষাতের পরে কিন্তু কিছুক্ষণ আগে বিএনপি একটি সংবাদ সম্মেলন করছে। অর্থাৎ আজকে যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, কী বিষয় নিয়ে কথা হয়েছে সেই বিষয়টি আসলে সে বিষয় সম্পর্কে তুলে ধরেছে। অর্থাৎ বিএনপি তাদের জায়গা থেকে আবারও পরিষ্কার করেছে, অর্থাৎ আগামী ডিসেম্বরের আগে তারা নির্বাচন হতে পারে বলে তারা আশ্বাস করছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব এবং নির্বাচনটি ডিসেম্বরের আগেও হওয়া সম্ভব। এছাড়া বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে 3জন উপদেষ্টা তারা আসলে পদত্যাগ দাবি করেছে, 2জন ছাত্র উপদেষ্টা সহ আরেকজন উপদেষ্টা, সেই বিষয়টি আসলে আজকে জানানো হয়েছে। এবং এছাড়াও আরেকটি বিষয় আমি আপনাকে একটু বলতে চাই, সেটি জানানো হয়েছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যে যারা আসলে দোষী ছিল, অর্থাৎ সেই দোষীদের আসলে বিচারের আওতায় আনা সম্ভব একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে, এবং দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেটি আসলে নির্বাচন যদি দিনক্ষণ সম্পন্ন হয় এর মাধ্যমে আসলে সেটিও সমাধান হওয়া সম্ভব বলে বিএনপি আসলে এমনটি আশ্বাস জানিয়েছে গণমাধ্যম কর্মীদেরকে। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু আরেকটি সম্মেলন চলছে সেটি, এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এনসিপি নেতাকর্মীরা কিন্তু পায়ে হেঁটেই যমুনাতে প্রবেশ করেছে। তবে সংবাদ সম্মেলন শেষে জামাতের পক্ষ থেকেও জানানো হবে এবং এনসিপির নেতাকর্মীরা দেখছেন নাহিদ ইসলাম, সেই সঙ্গে। জি মিসবাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উদ্দেশ্য প্রণোদিত, এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাভাবিক কাজের পরিবেশকে বাধাগ্রস্ত করে তোলা নিয়ে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভা শেষে এক অনির্ধারিত বৈঠকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে
আলোচনা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, অর্পিত দায়িত্ব পালন দুরূহ হলে জনগণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। এর আগে একনেক সভায় 11,851 কোটি টাকার 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলেও জানান তিনি। দেশের চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র উপায় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। সরকার চাইলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব বলেও মত দেন তারা। কয়েকজন উপদেষ্টা প্রফেসর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে যাদের ন্যূনতম অবদান নেই তারাই এখন বিদেশ থেকে এসে সরকারের উপদেষ্টা হয়েছেন। আমাদের জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে। মানুষ তাদের পিছনে আছে, কিন্তু উনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। যে নিজেকে যত বড় বিপ্লবী মনে করুক না কেন, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত। বাংলাদেশ 15 বছর স্বৈর শাসনে ছিল। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ করা। যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না, তারা গণতন্ত্র চায় না, তারা এদেশে মানুষের কল্যাণ চায় না, এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন চায়। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব। গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাবো। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এদিকে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সবার জন্য সমান, যদি আমি এটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলেই দেখবো যে সমাজের মধ্যে একটা সিস্টেমের মধ্যে আসবে, আর তা না হলে কোনোভাবে আসবে না। একটা প্রধানমন্ত্রী দুর্নীতি করলে তাকে ধরার ওই সময় কেউ ধরার সাহসী নাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশে আরেকটি 1-11-র আভাস পাওয়া যাচ্ছে বলে শঙ্কা জানালেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কা জানান। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জনমনের স্বস্তি ফেরাতে দ্রুত গণহত্যার বিচার শেষ করা সহ জুলাই সনদ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণার দাবি জানান। এসইউ সেলিমের প্রতিবেদন। দেশে চলমান অস্থিরতা নিয়ে দলের অবস্থান তুলে ধরতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এতে দলের সদস্য সচিব আখতার হোসেন আশঙ্কা করে বলেন, দেশে আরেকটি 1-11-র আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে 1-11-র আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে 24-এর অভ্যুত্থানে শরীক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও দেশে চলমান অস্থিরতা দূর করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে, এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি। বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। জুলাই সনদ সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে দিলে রাজনৈতিক দল ও জনমনে স্বস্তি ফিরবে বলেও মত দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের
স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তনে নিজের ভূমিকা তুলে ধরে দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণের কাছে ওনার রয়েছে, এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুন। এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। শাহবাগে মার্চ ফর ইউনুস কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি জানানো হয়েছে। আগ্রাসন বিরোধী আন্দোলনের আহ্বায়ক ওয়ালিউল্লাহ বলেন, জাতীয় সরকার গঠন করে ইউনুসকে 5 বছরের জন্য সময় দিতে হবে। বক্তারা সংবিধান সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও তোলেন। ইউনুস সরকার নিয়ে দিল্লিতে গোপন সলা পরামর্শ চলছে বলেও এ সময় জানানো হয়। 2 ছাত্র উপদেষ্টার অপসারণের দাবিও জানান বক্তারা। ডক্টর ইউনূস সহ প্রত্যেকেই যদি দায়িত্বশীল আচরণের দিকে না যায়, আমরা যদি আমাদের সত্যিকার শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আমাদের স্বার্থের পক্ষে লড়তে থাকি, এই ঐক্য কখনোই হবে না। নির্বাচন নিয়ে আলোচনা হলেও অর্থনৈতিক কাঠামোতে কোনো রোডম্যাপ নেই বলে জানালেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আর বিশেষজ্ঞরা বলছেন, এলডিসি উত্তরণে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতাই বড় বাধা। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত আলোচনা সভায় এসব কথা উঠে আসে। মনিরুল ইসলামের প্রতিবেদন। 2026 সালের 24 নভেম্বর স্বল্পোন্নত দেশের তালিকা উত্তোলন করবে বাংলাদেশ। এতে দেশের ব্যবসায়ীরা কতটা প্রস্তুত সেটিই বড় প্রশ্ন। কারণ এলডিসি উত্তোলনের সঙ্গে সঙ্গেই হারাবে আন্তর্জাতিক সংস্থার সহজ ঋণ, হাতছাড়া হবে ডিউটি ফ্রি সুবিধাও। এসব বিষয় মাথায় রেখেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমাদের সরকারি সংস্থাগুলোর ভিতরে সমন্বয়ের কিছুটা অভাব আছে। আপনি এলডিসি থেকে যখন বের হয়ে যাবেন, তখন এই ক্যাশ এনসিপিটা আপনি আর ডব্লিউটিও রুলস অনুযায়ী প্রোভাইড করতে পারবেন না। আমরা তো চাইবই যে ভাই সব দিয়ে দেন, কিন্তু আপনারা আমাদেরকে একটু পথ দেখান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বলেন, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ আর ব্যাংক সুধার সুবিধা বাড়ালে এলডিসি উত্তোলন শতভাগ সম্ভব। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, সঠিক নীতি গ্রহণ করলেই ট্রাম্প ঝড় কিংবা যুদ্ধ কোনো কিছুই এলডিসির উত্তোলন আটকাতে পারবে না। ট্রাম্পের ঝড়, এই ঝড় সেই ঝড় উঠেছে, ইউক্রেনের যুদ্ধের ঝড় উঠেছে, ঝড়টা পড়েছে, ঠিক আছে আমি এটা ম্যানেজ করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার ফুয়েল শেষ। রাইট এনভায়রনমেন্ট, পার্টিকুলার আমরা ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস সুবিধাটা ঠিকমতো পাই, ব্যাংকিংটা ফ্যাসিলিটি ঠিকমতো করা যায়, এবং আমাদের পলিসি সাপোর্ট ইন এ সেন্স যে ক্যাশ ইনসেন্টিভ আসলে বিগ ডিল না। দেশের বাস্তবতায় এলডিসি উত্তোলন নিয়ে চিন্তিত প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বলেন, ঢাকায় আন্দোলনের কারণে 50 লাখ মানুষ হারাচ্ছেন তাদের একদিনের উপার্জন। অবরোধ করি, প্রোটেস্ট করি, রাস্তা বন্ধ করে দিয়ে এটাতে যে কত ড্যামেজ হয়, এই মূল্যবোধ যেটা বলছিলাম, সময়ের একটা মূল্যবোধ, সেটা আমাদের মধ্যে সেরকম ভাবে নাই। তখন এটা যেই ক্ষতিটা হয় ইন কোয়ান্টিফায়েবল টার্মস, এটা হলো 50 লাখ মানুষের একদিনের ইনকাম। রাজনীতিকে ঊর্ধ্বে রেখে জাতীয় স্বার্থ প্রাধান্য দেওয়ার মূল্যবোধ জাগ্রত করা সহ আরএমজি খাতের সমস্যা উত্তরণে প্রয়োজনে ভিয়েতনামের কৌশল অনুসরণ করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। রাজনীতির ঊর্ধ্বে উঠে as in the national interest, আমরা যদি once and for all, if we cannot deal with them. মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক সিন্ডিকেটের লুটপাটে দেশের পুঁজিবাজার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আবার বিচারহীনতার সংস্কৃতিতে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে বাজার। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। বিনিয়োগে আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিত জরুরি বলেও মত দেন রাজনৈতিক নেতারা। রেজা খানের রিপোর্ট। রাজনৈতিক প্রভাবশালীদের কারসাজিতে 1996 সালে দেশের পুঁজিবাজার থেকে লুটে নেওয়া হয় 20,000 কোটি টাকা। একই কায়দায় 2011 সালে লোপাট করা হয় আরও 19,000 কোটি টাকা। 2 দফায় পুঁজিবাজার লুটের সময়ে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। অথচ অবাক করার বিষয় হচ্ছে, এত বড় লুটপাটে জড়িত প্রভাবশালীদের বিচারের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এরপর বিচারহীনতার সংস্কৃতিতে ক্রমেই পিছিয়ে পড়ে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা এটাকে প্রভাবিত করেছে, কোনো শাস্তি হয়নি।
সুশাসন নিশ্চিতের পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সহ বিশ্লেষকরা। বিনিয়োগকারীদের যে পেইন সেটাকে সবচেয়ে কম রেখে আমরা কিভাবে সুশাসনটাকে ফিরিয়ে আনব। প্রথম ফেইলিয়ার হয়েছে পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস। নতুন সরকার গঠনের পর সরকারি ও বিরোধী দল মিলে অবৈধ সম্পদ অর্জনের প্রতিযোগিতা বন্ধ করতে হবে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। অবৈধ সম্পদ অর্জনের তা রোধ করতে পারি। বাংলাদেশে 8 লক্ষ কোটি টাকার বাজেট, ইট ওয়াজ মোর দেন 25% টাকা ড্রেনেজে চলে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এই অর্থনীতির সাথে, বাংলাদেশের অর্থনীতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, টেকসই পুঁজিবাজার বিনির্মাণে রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছার বিকল্প নেই। মানে আর লুটপাট করার এখন আর জায়গা নেই। এখন ফ্লোর প্রাইস দিতেছে। আপনি ফ্লোর প্রাইস দিয়ে কি স্টকের এটাকে সলিউশন হওয়ার কোনো সুযোগ আছে? বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। স্বাধীন পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব হলে $100 ট্রিলিয়ন বিনিয়োগ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে আমরা যদি 100 বিলিয়ন যদি এই মুহূর্তে আনতে পারি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কয়েকজন উপদেষ্টা ক্ষমতার লোভে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। দেশে অস্থিরতার পেছনে আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলটির দোসরদের বহাল রেখে কোনো দিনই সংস্কার সম্ভব নয়। রাজধানীর পল্লবীতে দলের যৌথ সভায় এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 28 মের তারুণ্য সমাবেশ সফল করতে পল্লবীর একটি কমিউনিটি সেন্টারে যৌথ সভা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে অংশ নেন দলের অঙ্গ সহযোগী সংগঠন এবং মহানগরীর নেতারা। ঢাকা তারুণ্য সমাবেশে মানুষের ঢল নামবে আশা জানিয়ে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান। আমরা চাই ইউনুস সাহেব থাকুক, সে থেকে একটা সুন্দর নির্বাচন দিয়ে, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে চলে যাবে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বিশ্বাস করি ইউনুস সাহেব যদি এই কাজগুলি করে, আমাদের বিএনপি ও ইউনুস সাহেবকে সমর্থন করবে। আর আহ্বায়ক আমিনুল হক বলেন, 3.5 কোটি তরুণ ভোটার রয়েছে যারা শেখ হাসিনার শাসনামলে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন ঘিরে তাদের চিন্তা ভাবনাকে মূল্যায়ন করতে হবে। তরুণদের ভিতরে যে আগ্রহ, যে চিন্তা, তাদের যে নতুন চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশকে গড়ার যে স্বপ্ন তারা দেখছে, তাদের সেই স্বপ্নের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করে আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। সরকারি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসরদের রেখে সংস্কার সম্ভব নয় জানিয়ে আমিনুল হক অভিযোগ করেন, কিছু উপদেষ্টা ক্ষমতার লোভে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। উপদেষ্টাদের ভিতরে যারা রয়েছে ক্ষমতার মোহে, তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দোসররা বসে আছে, তাদেরকে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার করতে চায়। এই ষড়যন্ত্রকারীদের রেখে কি কখনো সংস্কার করা সম্ভব? কখনোই সম্ভব না। দেশ স্থিতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা আমিনুল হক। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সুষ্ঠুভাবে এদেশের জনগণের ভাষা বুঝে যদি নির্বাচন না দেয়, তাহলে আমাদের আবারও রাজপথে নামতে হবে। প্রিয় নেতৃবৃন্দ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করে অর্থপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এদিকে গেল 9 এবং 10 মে মিয়ানমারে নৌকাডুবির ঘটনায় 4 শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। ওদিকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ভারত পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বিতর্ক হয়। শনিবারের বিতর্কে ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করে অর্থপূর্ণ সংলাপ শুরু করার আহ্বান জানায় পাকিস্তান। ভারতের বক্তব্যের জবাবে এমন প্রতিক্রিয়া জানান জাতিসংঘে পাকিস্তান স্থায়ী মিশনের মানবাধিকার বিষয়ক কাউন্সিলর সাইমা সেলিম।
এর একদিন আগে সংস্থাটিতে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ বলেন, পাকিস্তান যতদিন পর্যন্ত সীমান্তের সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ না করবে ততদিন সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। এ নিয়ে পাকিস্তান ভ্রান্ত তথ্য প্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। পহেলগামে হামলার একদিন পর গত 23 এপ্রিল 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। মিয়ানমারের উপকূলে 2টি নৌকাডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ 4 শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। শনিবার এক বিবৃতিতে শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানায়, গেল 9 মে 267 যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়, যার মধ্যে মাত্র 66 জন উদ্ধার করা হয়। পরদিন 247 আরোহী সহ ডুবে যায় আরেকটি নৌকা। এর মধ্যে মাত্র 21 জন প্রাণে বাঁচতে পারে। ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত সব পণ্যে 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হয় ক্ষুব্ধ হয়ে তিনি এমন হুমকি দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ইউ চায় পারস্পরিক শুল্ক শূন্যে নামিয়ে আনতে, বিপরীতে ট্রাম্পের ইচ্ছা বেশিরভাগ আমদানিতে অন্তত 10% শুল্ক বজায় থাকুক। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলের দায়িত্ব দেয়া হয়েছে শুভমান গিলকে। মনসুর আলী খানের পর তিনি হচ্ছেন ভারতের ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। 20 জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া 5 ম্যাচ টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন 25 বছর বয়সী এই ব্যাটার। ঋষভিক পন্তকে সহ অধিনায়ক করে ঘোষিত 18 সদস্যের দলে 7 বছর পর ফিরছেন কারুন নায়ার। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাই সুদর্শন ও আর্শদীপ সিং। দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামির। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা, যমুনায় জামায়াতের প্রতিনিধি দল। উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করায় উদ্বেগ অন্তর্বর্তী সরকার। একদিকে 12,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন। আরেকটি 1/11 আশঙ্কা করছে এনসিপি। গণহত্যার বিচার সহ জুলাই সনদ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণার দাবি। এবং এলডিসি উত্তোলনে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতা বড় বাধা, পুঁজিবাজার ধ্বংসের জন্য রাজনৈতিক সিন্ডিকেটের লুটপাটকে দোষারোপ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।